প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছে আমি সোহেল আহমেদ। আজ আমি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনির বিয়ের গল্প বলবো। এই গল্প থেকেই জানতে পারবেন তিনি নিজে কেমন, তার বাবা যিনি শহীদ হয়ে গেছেন আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি কেমন ছিলেন, তার লাইফস্টাইল কেমন ছিল। হঠাৎ একদিন ইরানের বিখ্যাত শিক্ষাবিদ হাদ্দাদ আদেলের বাসায় ফোন এলো। ওপার থেকে একজন মহিলা বলছেন যে আপনাদের বাসায় আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাই, অনুমতি দিলে আমরা আসব। হাদ্দাদ আদেলের স্ত্রী বললেন যে আমার মেয়ে এখনো কলেজ বেরোয়নি, কাজেই আমরা এখনই বিয়ে দিতে চাচ্ছি না, সে আরো পড়ালেখা করবে, আপনাদের আসার প্রয়োজন নেই। তখন ওপার থেকে ভদ্রমহিলা আবার অনুরোধ করলেন, বললেন যে আমরা আসতে চাই, একটু আসতে দিন, আমরা কথাবার্তা বলবো, এরপর বিয়ে হবে কিনা সেটা পরে দেখা যাবে। এটা শোনার পর হাদ্দাদ আদেলের স্ত্রী বললেন যে আপনার পরিচয় তো আমার জানা হলো না, আপনি কে, আপনাকে তো আমি চিনতে পারলাম না। ওদিক থেকে ভদ্রমহিলা বললেন যে আমি ইরানের সর্বোচ্চ নেতার স্ত্রী। কথা শুনে হাদ্দাদ আদেলের স্ত্রী স্বাভাবিকভাবে হতচকিত হয়ে গেলেন এবং আবারও সালাম দিয়ে বললেন যে সরি, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি পরিচয় দেননি। আপনারা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আমি আমার হাজবেন্ডের সঙ্গে এই বিষয়ে কথা বলবো এবং আপনাদেরকে বিষয়টি জানাবো। হাদ্দাদ আদেলের স্ত্রী স্বাভাবিকভাবে হাদ্দাদ আদেলের সঙ্গে কথা বললেন। এরপর তারা সিদ্ধান্ত নিলেন যে তারা বলবেন যে মেয়েকে বলা যাবে না, মেয়েকে না বুঝিয়ে মেয়ের স্কুলে এসে তাকে কৌশলে দেখে যেতে হবে। এই প্রস্তাব ইরানের সর্বোচ্চ নেতার স্ত্রীকে তারা জানালেন। ঠিক সেভাবেই ইরানের সর্বোচ্চ নেতার স্ত্রী মেয়ের স্কুলে গিয়ে কৌশলে মেয়েকে দেখে আসলেন, কথাও বলে আসলেন। এরপর থেকে আর কোনো খবর নেই। হাদ্দাদ আদেলের স্ত্রী অপেক্ষা করছেন হয়তো ফোন আসবে, কিন্তু কোনো খবর নেই। এরপর তারা বুঝতে পারলেন যে হয়তো প্রস্তাবটি এখানেই থেমে গেছে, তাদের হয়তো পছন্দ হয়নি। এরপর কয়েকদিন চলে গেল। হাদ্দাদ আদেল তার দায়িত্ব অনুযায়ী মাঝে মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলেন। ইরানের সর্বোচ্চ নেতা কথার ফাঁকে বললেন যে বিয়ের বিষয়ে যে আলাপ হচ্ছিল সেটা আর এগুচ্ছে না, কারণ আমার স্ত্রী ইস্তেখারা করে দেখেছে যে বিষয়টি ভালো আসেনি, আর আমার স্ত্রী ইস্তেখারায় খুব বিশ্বাস করেন। হাদ্দাদ আদেল বললেন ওকে, সমস্যা নেই। এভাবে 1 বছরের বেশি কেটে গেল। এরপর হঠাৎ আবার একটি ফোন, ইরানের সর্বোচ্চ নেতার বাসা থেকে ফোন করা হয়েছে। সেই ফোন রিসিভ করেছেন আবারও হাদ্দাদ আদেলের স্ত্রী। তিনি বললেন যে আপনারা তো এর আগে বলেছিলেন ইস্তেখারা ভালো আসেনি, আপনাদের সিদ্ধান্ত বদলে গেল কিভাবে? তখন ইরানের সর্বোচ্চ নেতার স্ত্রী বললেন যে আমরা দেখেছি মেয়েটি অত্যন্ত পর্দানশীল, খুবই ভালো, সে সুশিক্ষিতা, এ কারণে আমরা আবারও ইস্তেখারা করেছি এবং এবার খুব ভালো এসেছে। তখন তিনি বললেন যে আমরা এবার আনুষ্ঠানিকভাবে আপনার বাসায় আসতে চাই এবং বিয়ের বিষয়টি পাকাপোক্ত করতে চাই। তখন হাদ্দাদ আদেলের স্ত্রী সম্মতি দিলেন এবং বললেন যে আপনারা আসুন, সমস্যা নেই। এরপর ইরানের সর্বোচ্চ নেতার স্ত্রী তার ছেলে, অর্থাৎ যে জামাই হবে, বিয়ে করবে, তাকে নিয়ে মেয়ের বাসায় গেলেন। সেখানে গিয়ে তারা আলাপ আলোচনা করলেন, ছেলে মেয়ে কথা বললেন এবং তাদের মধ্যে যে আনুষ্ঠানিকতা, খাওয়া দাওয়া করা, এসব সবই হলো। এ সময় ইরানের সর্বোচ্চ নেতার ছেলে, দ্বিতীয় ছেলে অর্থাৎ যিনি এখন সর্বোচ্চ নেতা, তিনি সেই বাসার জন্য যে হাদিয়া নিয়ে গিয়েছিলেন, যে উপহার নিয়ে গিয়েছিলেন, সেটি ছিল 1 থান কাপড়। সেটি ইতিহাসে এসেছে। তো এরপর তারা বিয়ের আয়োজনের দিকে এগোতে থাকলেন। এখন এরই মাঝে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে মিস্টার হাদ্দাদ আদেলের আবার দেখা হলো, কথা হলো। এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতা বললেন যে আমাদের আত্মীয়তার বিষয়টি তো চূড়ান্ত
পর্যায়ে পৌঁছে যাচ্ছে, চূড়ান্ত হওয়ার দিকে এগুচ্ছে। তো আমার একটি বক্তব্য আছে, সেটি হলো যে আপনি নিজে অধ্যাপক, আপনার স্ত্রীও তাই, আপনাদের যে আর্থিক এবং সাংসারিক অবস্থা সেটা আমার চেয়ে ভালো। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভেতরে দুটি শোবার রুম আছে, এর বাইরে এই যে বাইরে একটি রুম আছে যেটা ইরানের বিশিষ্ট ব্যক্তিত্বরা, কর্মকর্তারা আসেন আমার সঙ্গে দেখা করতে। আমার বাসায় যেসব আসবাবপত্র আছে সেগুলো একটি পিক আপে জায়গা হয়ে যাবে, অর্থাৎ খুব একটা কিছু নেই। আর ওদিকে আমি যে একটা বাড়ি কিনবো সেই পয়সা আমার কাছে নেই। আমার দুই ছেলেকে একটা বাড়ি ভাড়া করে নিয়ে দিয়েছি, একতলায় বড় ছেলেটা থাকে আর আরেক তলায় মুস্তাফা অর্থাৎ যে বিয়ে করতে চাচ্ছে সে থাকে। এই অবস্থায় আপনার মেয়েকে আপনি একটু বলুন যে সে রাজি কিনা, তাকে বলুন যে তুমি সর্বোচ্চ নেতার বাড়িতে যাচ্ছ, সেখানে কিন্তু তুমি যেরকম ভাবছো যে সেখানে কি না কি আছে সেরকম কিছু নয়। সে ভাবতে পারে যে ইরানের সর্বোচ্চ পদাধিকারীর বাড়িতে হয়তো অনেক কিছু আছে, অনেক বিলাসী জীবন। এটি বলে তিনি আরো বললেন যে আমার ছেলের পড়াশোনা এখনো শেষ হয়নি, সে কমে যাবে, কমে গিয়ে পড়াশোনা শেষ করবে, এই বিষয়টিও মেয়েকে বলুন। এরপর যদি মেয়ে রাজি থাকে তাহলে বিয়ের আয়োজন করুন। এসব শুনে হাদ্দাদ আদেল তার বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে ডিটেলস কথা বললেন। এসব শোনার পরও মেয়ে বিয়েতে রাজি হলেন। এরপর বিয়ের আয়োজন দিকে এগোলেন। এখন বিয়েতে কি উপহার দেওয়া হবে সে বিষয়ে হবু বেআইরা আলাপ করছেন। তো ইরানের সর্বোচ্চ নেতা ছেলেকে ডাকলেন, ছেলে বলল যে না আমার কিছু লাগবে না, আমি কোনো উপহার নিব না। এ সময় ইরান সর্বোচ্চ নেতা বললেন না একটা কিছু তো নিতে হবে। সে ছেলে বলল না আমি ঘড়ি আংটি কিছুই নেব না। ইরানের সর্বোচ্চ নেতা বললেন যে না একটা কিছু নাও, আমার একটি আকিক পাথরের আংটি আছে, সেটি আমি আমার হবু পুত্রবধূকে উপহার হিসেবে দেব। এই আংটিটিও আমি অন্যের কাছে উপহার পেয়েছি। আংটিটি আমি আমার মেয়ে অর্থাৎ আমার হবু বধূকে উপহার হিসেবে দেব, সেটি আবার তোমাকে দিবে আমার হবু পুত্রবধূ। মিস্টার হাদ্দাদ আদেল যদি রাজি থাকেন তাহলে বিষয়টি এভাবে করা যায়। তো জনাব হাদ্দাদ আদেল বললেন যে কোনো সমস্যা নেই। তখন আংটিটা মিস্টার হাদ্দাদ আদেল নিয়ে নিলেন, নিয়ে ছেলের আঙ্গুলে মাপ নিয়ে দেখলেন যে আংটিটা বেশ বড় হয়েছে তার আঙ্গুলের সাইজের চেয়ে। তখন তিনি এটি নিয়ে বাইরে থেকে সাইজ মতো ঠিক করে নিয়ে আসলেন এবং অবশেষে এটি তার মেয়ের মাধ্যমে বিয়ের আংটি হিসেবে উপহার পেলেন বা উপহার দিলেন হাদ্দাদ আদেলের পরিবার। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বললেন যে আমি একটি সাধারণ কার্পেট উপহার দেব তাদেরকে, আর আপনিও একটি দিতে পারেন। তো তারা এভাবে দুজন দুটি কার্পেট উপহার হিসেবে দিয়েছিলেন। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা বললেন যে আপনারা বিয়ের আয়োজন বড় হল নিয়েও করতে পারেন, আবার আমার এই যে বাসা এখানেও করতে পারেন। আমার এখানে 3টা রুম আছে, 3টা রুমে যে কজন মেহমানের বসার জায়গা হয় সে কয়জন মেহমান আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব, অর্থাৎ আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধবের পক্ষ থেকে অর্ধেক আসবে, আমার পরিবার বা আমার বন্ধু বান্ধবদের পক্ষ থেকে অর্ধেক আসবে। তো হাদ্দাদ আদেল বললেন যে তখন আমরা দেখলাম যে 150 থেকে 200 জনের বেশি লোকের জায়গা এখানে হবে না, আমরা সেভাবেই আয়োজন করলাম। আরো একটি বিষয় এখানে তারা উত্থাপন করলেন যে দেনমোহর কত ধার্য করা হবে। তো ইরানের সর্বোচ্চ নেতা বললেন যে দেনমোহর আপনারা বেশি ধার্য করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই, তবে আমি সর্বোচ্চ নেতা হিসেবে জনগণের বিয়ে পড়াই, নিজে বিয়ে পড়িয়ে দেই। সেখানে যারা বিয়ে পড়াতে আসে আমার একটা শর্ত থাকে, সেটি হলো দেনমোহর 14 স্বর্ণ মুদ্রার বেশি হতে পারবে না। তো আমার ছেলের ক্ষেত্রেও আমি 14 স্বর্ণ মুদ্রা দেনমোহর হলেই কেবল বিয়েটা আমি নিজে পড়াবো, অন্যথায় আপনারা অন্য আলেমকে দিয়ে বিয়ে পড়াতে পারেন, এতেও আমার কোনো আপত্তি নেই। তো জনাব হাদ্দাদ আদেল বললেন যে আমি আমার পরিবার এবং আমার মেয়ের সাথে কথা বলি এবং আমার ধারণা তারা রাজি হবে। তো তিনি তার মেয়ে এবং তার ওয়াইফের সাথে কথা বললেন, কথা বলার পর দেখলেন যে তারা রাজি হয়েছে এবং
এই বর্তমান সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনি এবং তার যে স্ত্রী জাহরা, তাদের বিয়ে সর্বোচ্চ নেতা পড়ালেন। এর বাইরে বিয়ের দিনের একটা ঘটনা এখানে এসেছে, বিভিন্ন জন সেটা বর্ণনা করেছেন যে বিয়ের দিন মেয়েকে আনতে সর্বোচ্চ নেতা যাননি, কারণ তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। তবে বিয়ে অর্ধরাত্রি পেরিয়ে যায়, বউ আসতে আসতে তারা এসে দেখেন যে সর্বোচ্চ নেতা তখনও জেগে বসে আছেন, ঘুমাননি। তো মিস্টার হাদ্দাদ আদেল বললেন যে আপনি এখনো ঘুমাননি, আমরা তো ভেবেছি আপনি রেস্ট নিচ্ছেন, আপনি অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন। তো সর্বোচ্চ নেতা বললেন যে না, আমি আমার পুত্রবধূকে স্বাগত না জানিয়ে তো ঘুমাতে যাব না। আর বললো যে বেয়াই সাহেব, শুধু এটাই নয়, আমি আজ ডিনারটাও ঠিক মতো পাইনি, কারণ আমাদের পরিবারের সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার কথা হয়তো সবাই ভুলেই গেছে, আমার খাবারের কথা ভুলে গেছে। তো আমি কিছুটা খেয়েছি, সেটি হলো যে আমার যে দেহরক্ষীরা আছে তাদেরকে বললাম যে তোমাদের কি কোনো খাবার আছে, তারা বললো না তেমন কোনো খাবার নেই। তো তারা জানালো যে আমাদের কাছে রুটি আছে। তো তাদেরকে বললাম যে যা আছে সেটা নিয়ে আসো। তো তারা রুটি নিয়ে আসলো, আমি সেই রুটি খেয়েছি, কোনো সমস্যা নেই। তো এরপর তিনি নববধূ এবং তার ছেলেকে সামনে রেখে বিয়ে এবং যে যৌথ সম্পর্ক, যে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেসব বিষয়ে কিছু উপদেশ দিয়ে তাদেরকে তাদের ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। এবং এভাবে তিনি বুঝিয়ে দিলেন যে এই পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, পাশাপাশি এই যৌথ পরিবার বা ছেলের বউয়ের সাথে কি ধরনের আচরণ করতে হয়। ইরানের সর্বোচ্চ নেতার এই যে দ্বিতীয় সন্তান হলেন বর্তমান সর্বোচ্চ নেতা, তার বিয়ের এই ঘটনা থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে ইরানের সর্বোচ্চ নেতা কতটা সাদাসিধে জীবনযাপন করতেন। অর্থাৎ যিনি শহীদ হয়েছেন, তার প্রতিটি পদক্ষেপ ছিল খুবই হিসাব করা, খুবই পরিকল্পিত। তিনি আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এটা পাওয়া গেছে যে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে কোনো বেতন নিতেন না। তার সংসার তাহলে কিভাবে চলতো? তার সংসার চলতো তেহরানের দক্ষিণে তার একটি বাড়ি আছে, সেই বাড়ি ভাড়া থেকে যে আয় আসতো সেটা দিয়ে তিনি সংসার চালাতেন। পাশাপাশি তিনি সর্বোচ্চ নেতা এবং মার্জায়ে তাকলিদ হিসেবে ধর্মীয় অনুদান পান, কিন্তু তিনি সেই ধর্মীয় অনুদান কখনোই ব্যবহার করতেন না। এই ছিল ইরানের শহীদ সর্বোচ্চ নেতা, যার জানাজা ও দাফনের আয়োজন চলছে সারা বিশ্ব থেকে। সেই দাফন এবং শেষ বিদায় অনুষ্ঠানে নেতারা, সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। তিনি কখনোই স্বজনপ্রীতি করতেন না। এখানে উল্লেখ্য যে ওনার যে 4 ছেলে, এই 4 ছেলের কেউই কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়াননি, এমনকি জড়াতে দেননি ইরানের সর্বোচ্চ নেতা। কোনো অর্থনৈতিক কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করেননি। তারা সাংস্কৃতিক এবং ধর্মীয় কাজে জড়িত ছিলেন। 4 জনীয় ধর্মীয় লাইনের সর্বোচ্চ ডিগ্রিধারী, তারা ব্যাপক জ্ঞানী এবং পড়াশোনা করেছেন, এটা ঠিক, কিন্তু তাদেরকে কোনো কাজে যেটা অর্থনৈতিক ফায়দা হাসিল করা যাবে, ক্ষমতা অপব্যবহার করা যাবে, সেসব ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত হতে দেননি। তো আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।